ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদে আঙুল ফুলে কলা গাছ। এবং ইনুকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা, হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ওবায়দুল কাদের তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে ওবায়দুল কাদেরের মা বাবারও নাম উল্লেখ করা হয়েছে। যেন প্রাইমারি না শেষ করেই সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উত্থানটা এমনই। দলের প্রাথমিক সদস্যও ছিলেন না, তারপরও পদ পেয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। দলের থিঙ্ক ট্যাঙ্ক সদস্য হয়ে উঠতেও সময় লাগেনি তার। কামিয়েছেন হাজার কোটি টাকা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে। রাজনীতি না করেও হয়েছেন রাজনীতিবিদ, তবে পয়সা বানানোর ঝানু খেলোয়াড় তিনি। দলের অনেক নেতাকে টপকে পদ বাগিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সবশেষ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতেও বিকৃত তথ্য ছড়ান তিনি। দেওয়া ড্রাগ, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। মোহাম্মদ আলী আরাফাতের যোগ্যতা, তিনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচয় দিতেও পছন্দ করেন আরাফাত। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন জয়ও। আমি মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। মোহাম্মদ আলী আরাফাত উনি রাজনীতি কবে আসছেন এটা আমি জানি না। হঠাৎ করে এই যে পাকড়াও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার কিছু ছবি দেখে আমি জানলাম যে উনি আসলে রাজনীতি করেন। মাঝে মাঝে টক শোতে 2-1 দিন দেখি নাই তা ঠিক না, দেখেছি। আমাকে তো ওনার প্রতিটা কথা উন্মাদ মনে হয়েছে, এক রুখা এবং এক চোখা। তার চোখে ওই একটা দল বা একটা ব্যক্তি ছাড়া সব খারাপ। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যৌথভাবে বিএনপি জামাত বিরোধী প্রচারণা চালাত সুচিন্তা ফাউন্ডেশন। শেখ হাসিনার নীতি ও শাসনের প্রশংসা করে বিদেশি গণমাধ্যমে ডরিন চৌধুরীর মতো কজন গায়েবী কলামিস্টের লেখা ছাপানোর পেছনেও ছিলেন আওয়ামী লীগের এই হাইব্রিড নেতা। আর এসব করেই কামিয়েছেন হাজার কোটি টাকা। এখন আছে সব অরাজনীতি লোক এসে রাজনীতির দখল করছে। আজকে জয়েন করছে, কালকে এসে কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাঁদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে। চলতি বছরের 7 জানুয়ারির ভোটারবিহীন জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। উনি তো রাজনীতির যোগ্য না, উনি কি বলে নিজে জানে না। সে যে এলাকায় জন্মগ্রহণ করছে ওই এলাকায় মেম্বার হইতে পারবে না। এর আগে 2023 সালের 17 জুলাই একাদশ জাতীয় সংসদে ঢাকা 17 আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এটিও ছিল ভোটারবিহীন নির্বাচন।
ওই নির্বাচনে আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে সময় মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম। আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার 70 আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই জয়ের ঘনিষ্ঠ হন আরাফাত। বিশ্লেষকরা বলছেন, জয়ের আশীর্বাদেই আরাফাতের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইনুকে আদালতে আনার সময় ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধরা। এদিকে আদাবর থানায় পোশাক শ্রমিক হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আরও 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে মঙ্গলবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতে নেয়ার পথে বিক্ষুব্ধরা তাদের লক্ষ্য করে পানির বোতল, জুতা, ডিম সহ বিভিন্ন দ্রব্য ছুঁড়ে মারে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার হাসানুল হক ইনুকে 7 দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে, এই রিমান্ডের আমরা কোনো যুক্তিগতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা, উপাদান থাকার, তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা হাসানুল হক ইনু 2008, 2014 ও 2019 সালে কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য ছিলেন। তাকে তথ্যমন্ত্রীও করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। গত 16 বছর ধরে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হওয়া গুমের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, বিচারপতি নূর খান, বিচারপতি নাবিলা ইদ্রিস ও বিচারপতি সাজ্জাদ হোসেন। কমিটিতে আগামী 45 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ জুড়ে হত্যাকাণ্ড সহ নৃশংস ঘটনার তদন্তে সহায়তা করবে জাতিসংঘ। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেন এই মন্তব্য করেন। এই সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ যেন শীর্ষে থাকে সেই ব্যাপারে সহায়তা চান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। But also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from the students, from the young people, and we all want to support Bangladesh, the people of Bangladesh in the best way possible going forward. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি 1 সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নিতে পারে না, সেক্ষেত্রে তাদের বিচার আইন অনুযায়ী হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সমুন্নত রাখতে চায় সরকার, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই। ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে
এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না, প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে দায়মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব ও কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করে। বিস্তারিত শাকির রাজুর রিপোর্টে। 2014 সালে জাতীয় নির্বাচনের 2 বছর আগে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা নির্বাচন। রকিবের মেয়াদ শেষে দায়িত্বে আসেন কে.এম. নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তার অধীনে 2018 সালে অনুষ্ঠিত হয় আরেকটি নির্বাচন। দুটি নির্বাচনই দেশ বিদেশে সমালোচনার জন্ম দেয়। এরপর 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে দেয়া দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 10 জন আইনজীবী। রিটকারী পক্ষের আইনজীবী বলেন, নির্বাচন কমিশন নিয়োগের আইনের ধারা 9 এর মাধ্যমে কোনো নির্বাচন কমিশনারের নিয়োগের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এ ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতাও খর্ব করা হয়েছে, যা সংবিধানের 26, 27 ও 31 অনুচ্ছেদ এবং ক্ষমতার পৃথকীকরণ নীতি ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে তাদের অধীনে হওয়া 2টি নির্বাচনের বিষয়েও আইনি প্রশ্ন উঠবে। যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মুন্সিনেমা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই 5ম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছিল। একই কায়দায় এখানেও যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। রুলের চূড়ান্ত শুনানিতে এই বিষয়ে আরও যুক্তি তুলে ধরা হবে বলে জানান আইনজীবী। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। এদিকে বন্যার্তদের সহায়তার জন্য দলমত নির্বিশেষে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জানান, ক্ষমতায় গেলে সিটিজেন আর্মি করবে বিএনপি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব তুলে দিতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠিয়েছে বিএনপি। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও জানান দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট,
যতটা না প্রাকৃতিক। বন্যার্তদের সহায়তায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান জাহিদ হোসেন। আপনাদের সবার সহযোগিতায় সেই ত্রাণ গ্রহণ করা হচ্ছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টার কাজের পরিধি বাড়ালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিজের হাতে থাকা 4 মন্ত্রণালয়ের কাজে যুক্ত করলেন তাদের। উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। হাসান আরিফের সাথে যুক্ত হয়েছে ভূমি মন্ত্রণালয়। আগের দায়িত্বের সাথে এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। শারমিন এস মুর্শিদকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। বন্যার পানি কিছু জায়গায় নামতে শুরু করলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ, বিজিবি, বিমান, কোস্টগার্ড সহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন। তবে রয়েই গেছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। জুড়ি নদী ছাড়া জেলার সবকটি নদীর পানি বিপদসীমার নিচে। ভবানীপুর এলাকায় জুড়ি নদীর পানি বিপদসীমার 154 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী অসংখ্য মানুষ। জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুর ও মাছের ঘের। পানি উঠে গেছে, রাঁধতে পারি না, খাইতে পারি না। ঘর বাড়ি তলায় গেছে, তাই চলাফেরার কোনো কায়দা নাই, রাত্রে ঘুম পড়া যাচ্ছে না। ফেনীতে আক্রান্ত 8 লাখ মানুষ। ইতোমধ্যে 1,50,000 মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। আটকা পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনা, নৌ, বিজিবি, বিমান ও কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় থেকে নগদ 40 লাখ টাকা ও 2000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী ও দাগনভূঞায়। আমার বাড়ি এখনো টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা পাই না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। নোয়াখালীর 8 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন 1,82,000 মানুষ। অতিরিক্ত পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজার গেট। দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে গত 3 দিনে সাপে কেটেছে 63 জনকে। ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 118 জন। 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে এক টুকরা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব টুবি শেষ, আমার গরম হয়ে গেছে। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মোংলা বন্দরে অবস্থান করা 8টি পণ্যবাহী জাহাজের মধ্যে 2টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। কুমিল্লায় ত্রাণ সামগ্রী পর্যাপ্ত থাকলেও যোগাযোগ ব্যবস্থার জন্য দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। 724টি আশ্রয় কেন্দ্রে 78,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। চিকিৎসা দিচ্ছে 225টি মেডিকেল টিম। জেলা প্রশাসন থেকে 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক দিক থেকে আমরা পারতে ছিলাম না, এখন বাধ্য হয়ে আমরা এখান থেকে উদ্ধার হয়ে চলে যাচ্ছি। এদিকে রাজশাহীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্যায় এই পর্যন্ত 27 জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত 1/2 কোটিরও বেশি মানুষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় এমন তথ্য। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, দুর্গত অঞ্চলে চাহিদা মতো ত্রাণ পৌঁছানো হচ্ছে। এদিকে বন্যাকে আকস্মিক বললেও ভুল হবে জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি তদন্তের দাবি জানান। তৌহিদুর রহমানের রিপোর্ট। বন্যা কবলিত দেশের দক্ষিণ, পূর্ব ও পূর্বাঞ্চলের 11 জেলা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 56,19,375 জন মানুষ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মৃতের সংখ্যা 27, এর ভিতরে কুমিল্লা 10, ফেনী 1, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 5, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 ও কক্সবাজার 3। শুরুর দিকে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হলেও এখন পৌঁছানো যাচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে
এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। প্রশ্ন তোলেন আকস্মিক বন্যা কিনা তা নিয়েও। প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। টিএসসিতে গত 6 দিনে গতকাল রাত 11টা পর্যন্ত আমাদের নগদ কালেকশন যেটা বুথের মাধ্যমে হচ্ছে সেটি হচ্ছে 5,73,99,690 টাকা। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ত্রাণ বিতরণ দরকার বলছেন সেনা কর্মকর্তারা। এই যে সমন্বয়হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি, এটা আমরাও চেষ্টা করছি যত সমন্বিতভাবে এটা করা যায়। বন্যায় সশস্ত্র বাহিনীর 2200 জন সদস্য নিয়োজিত আছে। যেখানে আমাদের হেলিড্রপ করতে আমরা হেলিড্রপ করছি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। প্রথমবার অনূর্ধ্ব 20 পর্যায়ে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরতে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ নেপাল। আয়োজক দল হওয়ায় কিছুটা এগিয়ে নেপাল, তবে শিরোপা নিয়েই দেশে ফেরার পরিকল্পনা লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3:45। আকাশুজ্জামানের রিপোর্ট। দেখে মনে হচ্ছে যে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাআল্লাহ। শিরোপা জেতার হুঙ্কার দিয়ে এবার দেশ ছেড়েছিল বাংলার যুবারা। নেপালে গিয়ে শুরুটাও ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ জয়, তবে দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে বসে মারুফুল হকের শিষ্যরা। আয়োজক নেপালের বিপক্ষে লড়াই করেও হেরে যায় 2-1 গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 2019 ও 2022 সালের ফাইনাল হারের প্রতিশোধ ভালোভাবেই নেয় লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিষ্পত্তির ম্যাচে আবারও নেপালের মুখোমুখি বাংলাদেশ। তবে এবার গ্রুপ পর্বের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। যেহেতু ম্যাচটা আমরা হেরেছিলাম, তো এবং নেক্সট ফাইনালে যে আমরা তাদেরকে হারাতে পারবো না, আমরাও যদি 100% শক্তি নিয়ে আসি, আমাদের টেকটিক্স যদি চেঞ্জ নিয়ে আসি এবং আমাদের গেম প্লে যদি কিছুটা চেঞ্জ করি, তাহলে এটা সম্ভব। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে ছিটকে গেছেন মূল গোলরক্ষক শ্রাবণ, তবে আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। ক্যাপ্টেন শ্রাবণ নাই, ওর জায়গাটা ফিল আপ করতে আসছে। ও ভালো প্লেয়ার, ওর জায়গাটা ফিল আপ করে। আর এই জায়গাটা আরো এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাআল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। এদিকে ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে চায় নেপাল। সেই সাথে গ্রুপ পর্বের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে। দর্শকদেরও পুরো সমর্থন পাচ্ছে আয়োজকরা। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদেই আঙুল ফুলে কলা গাছ। এবং ইনুকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা, হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।